আসসালামু আলাইকুম। আমি ছাত্রলীগের রাকিব, সবাই আমাকে চিনেন এক নামে। আজকে দেখেছেন পার্টি অফিস, মাইজদি পার্টি অফিস আমরা দখল নিলাম। নেতৃত্বমায় কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম, এমনকি নোয়াখালী জেলা সবাই জানেন। আমরা এই পার্টি অফিস দখল করি খুবই আনন্দিত এবং কি বলবো, অনেক খুশি কর্মীরা। আমরা যারা তৃণমূল কর্মীরা আছি, আমরা কোনো নেতার উদ্দেশ্যে কোনো কাজ করি নাই। আজকে বারবার বলে দিতেছি, আমরা কোনো নেতার উদ্দেশ্যে কোনো কাজ করি নাই। আমরা নিজেদের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মানবতার মা একটা নির্দেশ দিচ্ছে যে পার্টি অফিস খুলো তোমরা, আমরা তাতে খুলে ফেলেছি। তো একটা বুঝতে পারেন আপনারা, তো আমরা শুধু একটা ওয়ার্ডা দিচ্ছে, একটা ঘোষণা দিচ্ছে, তাতে আমরা তুলে বলে যে এতদিন একটি আসার ঘোষণা দেয় তো কি হবে। তো তাই বলে যে আমার শিল্পীদেরকে বলতেছি, এনসিপি টোকাইদেরকে বলতেছি, তোমরা এত লাফাইও না। আমরা মাঠে আসি, আমরা সব টাইমে থাকবো। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, ঠিক আছে। আমরা বারবার বলতে চাই এবং কি আমরা বলতে চাই, যতটা অফিস আছে, পার্টি অফিস আছে, কোনো নেতার নির্দিষ্ট না। আঙ্গুর নেতা হচ্ছে শেখ হাসিনা, আমাদের নেতা হচ্ছে জয় ভাই, আমাদের নেতার কেউ না। যে ইউনিয়নে, যে ওয়ার্ডে, যে জেলায় যত পার্টি অফিস আছে সবাই খুলে, সবাই নির্দেশে, সবাই নিজ দায়িত্বে। কোনো নেতা খেতার গোষ্ঠী মারার টাইম নেই। আমরা এই নেতা ডাইরেক্ট কোনো নেতাকে নেওয়া হতো টেলিগ্রামে যাকে বক্তব্য দিব, হ্যালো আমি তো আছিলাম, আমাদের হোলা এনে পার্টি কোনো বিশেষ করবেন না, এদেরকে জুতা মারবেন। জুতা মানে বুঝছেন না, এগুলা বলা যাবে, এগুলা মানুষকে জানাই দেন দরকার। এবং কি দেখেন সবাই নেতৃত্ব আমরা দেখেন না, আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা আছি, আমরা থাকবো। আমরা এখন আল্লাহ যদি বাঁচারা রাইতের ভিতরে খুলনা চলে যাবো, খুলনা ঘুরতে যাবো, মানে কি আনন্দর একটা ইয়ে আছে। কিন্তু দেখেন নেতারা আজকে 2 দিন খবর লয়, 3 দিন খবর লয়, এরপর কিন্তু খবর লয় না। টেলিগ্রামে এসে বক্তব্য দেয় বড় কি তো এ বলে। আমরা বলতেছি, আমরা আরো লোকদের দেখা দিচ্ছি, দাদা লাইভ হইতেছে তো, আমরা খুবই আনন্দিত। আপনি আপনার দর্শকরা বলেন, মানে আমার দর্শক যারা আছেন, আমি ইনশাআল্লাহ আমরা খুব আনন্দিত, যেটা ভাষায় আমরা প্রকাশ করতে পারতেছি না। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ। কিছু করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক, ইনশাল্লাহ আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এমনকি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আসি মারে, ইনশাল্লাহ পুলিশ সেনাবাহিনী এইগুলা গলার টাইম নাই। তারপরে যাই সেনাবাহিনী গেছে বেড়াকে, আমরা চলে এসেছি মাঠে। ইনশাল্লাহ আমরা থাকবো, একই সুরে কাজ চলবে। জননেত্রী শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম, কথা চলবে। জয় বাংলা, আপনি কিছু বলেন আজকে রাকিবের নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজকে আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগের কতিপয় ত্যাগী নিপীড়িত কর্মী সমর্থকদের আয়োজনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হলো। উদ্বোধনের সময় নোয়াখালীর সকল শ্রেণী পেশার মানুষ লাইভে যুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি আওয়ামী লীগের কার্যালয়গুলো অবমুক্ত করা হবে। বঙ্গবন্ধুর সোনার স্বাধীন বাংলাদেশে রাজাকার, আল বদর, আল শামস যারা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এই দীর্ঘ 17 মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আওয়ামী লীগের প্রত্যেকটি ক্লাবে তালাঝুলি দেওয়া হয়েছে। ইনশাল্লাহ শেখ হাসিনার সৈনিকরা যদি জীবিত থাকে, তাদের শরীরে যদি এক ফোঁটা রক্তবিন্দু থাকে, ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগের কোন কার্যালয়ে আমরা তালা দেখতে চাই না। প্রত্যেকটা আওয়ামী লীগের কার্যালয়ে ইনশাল্লাহ অবমুক্ত করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সাথে আছেন আমাদের আলোচনা ভাই, আমাদের মাসুম ভাই, আমরা কেন ভাই আমাদের সাথে আছে আমাদের মিজান ভাই, আলোদিন ভাই লইন কেন, ওনাদেরকে দেখলে আলোদিন ভাই খুব কষ্ট করছে। হ্যাঁ বাইজি তো আমাদের মাসুম ভাই কিছু বলবেন। ধন্যবাদ। নোয়াখালী আলোদিন ভাই বলেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং যারা লাইভে শেয়ার করতেছেন, যারা সংগ্রাম দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে আমাদের মাসুম ভাই কিছু বলবেন। মাসুম ভাই, জেলা আওয়ামী লীগের কার্যালয় শেখ হাসিনার সৈনিকরা তালা ভেঙে অবমুক্ত করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কার্যালয় অবমুক্ত হচ্ছে, এই বিষয়ে আপনি বলেন। ইনশাল্লাহ আজকে আমরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় আমরা উন্মুক্ত করেছি, তালা ভেঙে উন্মুক্ত করেছি। আমরা জয় বাংলার সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সারা বাংলাদেশে এই মুজিবের বাংলায় রাজাকার ঠাই হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা 56,000 বর্গ মাইলের
1 ইঞ্চি মাটি এরা জায়গাতে দখল দিব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ইনশাআল্লাহ বঙ্গবন্ধু আদর্শকে এই বাংলা মাটিতে প্রতিষ্ঠিত করার জয় বাংলা। এই মুহূর্তে সুজন ভাই শেখ হাসিনার কর্মীরা যে ত্যাগ স্বীকার করে যাচ্ছে বিশ্বের সংক্ষিপ্ত ভাবে বলেন, এরপর মামুন ভাই বলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। ও দীর্ঘ 18 মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় অফিস আমরা অবমুক্ত করতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন। শেখ হাসিনার ত্যাগী কর্মী, শেখ হাসিনার সৈনিক শামীম ইসলাম আজিম সিস্তি কিছু বলবেন। আজিম আবার বলেন। আজকে আমরা নোয়াখালী জেলা কার্যালয় উদ্বোধন করে খুবই আনন্দিত, সবাইকে ধন্যবাদ। আর এমনকি আমরা চোরাচাবি কোনো কিছু না, ডুব দিয়ে থাকি না, ঠিক আছে? তখন আমরা সবাই উন্মুক্ত এবং কি স্বাধীনতা পেয়েছি, এবং কি জননেত্রী শেখ হাসিনা বলছে মানে সব স্বাধীন নাকি? আমরা আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দেশের প্রয়োজনে কেন আওয়ামী লীগকে আধুনিক হতে হবে, একটি খোলা আলাপ। আমি আওয়ামী লীগের কেউ নই, আওয়ামী লীগের সাথে আমার কোনো অফিসিয়াল সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি উত্থানের বিপরীতে আমার একান্ত চাওয়া বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং মধ্যপন্থার রাজনৈতিক দল, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই দুটি রাজনৈতিক দল দৃঢ়ভাবে আমাদের সমাজে অবস্থান করুক এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হোক। আর আমাদের মতো ব্যক্তি, আমাদের মতো মানুষ কখনো রাজনীতি করতে পারবে না, কারণ আমরা কোনো তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় হাজির হতে পারবো না, কারণ বাংলাদেশের রাজনীতি তেলের ড্রাম নির্ভর। যাই হোক, যে কথাটা বলতে এসছি মূল কথায় আসি। গতকাল যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ ওপেন হবার খবর সংবাদ মাধ্যমে এলো, তার আগের দিন এটি ওপেন হয়েছে, তখন আমার মনে হলো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটালি আসলে বাংলাদেশ কোথায় ছিল এবং আওয়ামী লীগ সরকারের ডিজিটাল হ্যান্ডেলটা কেমন করে করেছিল। আমি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বিষয়গুলো ভাবতাম এবং দেখতাম এই জায়গায় যথেষ্ট শূন্যতা ছিল। দু একজন নীতি নির্ধারক, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের, সেটি প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রীর ওই লেভেলের প্রধানমন্ত্রী হায়ারার্কি অনুযায়ী যদি দ্বিতীয় নম্বরে হন বা ওই তৃতীয় বা 1 এইরকম লেভেলে, আমি কিন্তু এই কথাগুলো বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমাদের পরামর্শ তো আসলে কেউ শুনবে না। কিন্তু তারপরেও কথা বলতে হবে, পরামর্শ। এই যে এখন যে আমি আলাপটা করছি, এই আলাপটার অর্থ কি, এই আলাপটার ফিডব্যাক কি? হ্যাঁ, অনেক আওয়ামী লীগের নীতি নির্ধারক দেখবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও হয়তো দেখবেন, কিন্তু আমাদের এই কথাগুলোর মূল্যায়ন কতটুকু হয় বা হবে সেটি বিবেচ্য বিষয়। মূল্যায়ন যদি হতো তাহলে হয়তো দেশ, সমাজ, রাজনীতি ভিন্নভাবে লিখতে হতো রাজনীতির ইতিহাস। যাই হোক, ডিজিটাল বাংলাদেশ একটি স্লোগান যা গত 1.5 দশকে আমাদের যাপিত জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে হাইটেক পার্ক, ফাইবার অপটিক কেবল আর ফ্রিল্যান্সারদের জয়গান, অথচ এই বিপ্লবের যিনি প্রধান কারিগর, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে রাজনৈতিক দল, সেই দলটির ভেতরে তাকালে আমরা এক অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন, অন্যদিকে সাংগঠনিক কাঠামোর সেই মানধাতার আমলের অ্যানালগ রীতি। আমি এগুলো নিয়ে এর আগেও আলাপ করেছি, বিশেষ করে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া, আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের এই যে গত 1.5 বছর আওয়ামী লীগ পতন হয়েছে, দল আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, কিংবা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আমি ধরে আওয়ামী লীগের যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, বিএনপি বলুন, জামাত বলুন, আমি তাদের পেজ ধরে আলাপ করেছি এর আগে কন্টেন্টে, যে আওয়ামী লীগ এই জায়গায় কতটা পিছিয়ে। আজকে আবারও আলাপ করতে এসেছি সেই বিষয়গুলো নিয়ে। আজকের আলোচনায় আমরা একটি কঠিন কিন্তু জরুরি প্রশ্ন তুলব। ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ নিজেই কি অ্যানালগ লাইফস্টাইলের বৃত্তিবন্দী? আজও দলটি ডিজিটাল কানেক্টিভিটিতে পিছিয়ে। আজ আমরা কথা বলবো উত্তরণের পথ নিয়ে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী কিংবা ইলন মাস্ক, সবারই শক্তির অন্যতম উৎস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথচ বাংলাদেশের সফলতম সময়ের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ প্রধানের কোনো ভেরিফাইড ব্যক্তিগত অ্যাকাউন্ট তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ছিল না, আজও নেই। কিন্তু কেন এই বিমুখতা? বিশ্ব যখন এক্স বা সাবেক টুইটার বা ফেসবুকের একটা পোস্টে কূটনীতি নিয়ন্ত্রণ করছে, তখন আওয়ামী লীগ কেন কেবল প্রথাগত প্রেস রিলিজের উপর নির্ভর করে রইল? আমার প্রশ্ন ছিল, গত সরকারের আমলেও আওয়ামী লীগ প্রধান বা সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি তথাকথিত প্রেস উইং ছিল।
আজকের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শুধুমাত্র কি প্রেস উইংয়ে সীমাবদ্ধ থাকলে হয়? হয় না। আজকের পৃথিবীতে লাগে মাল্টিমিডিয়া উইং। কিন্তু আমরা বিগত সরকারের সময়ে দেখেছি মাল্টিমিডিয়া উইংহীন একটি সরকার, 16 বছরের সরকার। আজকে হঠাৎ করে আওয়ামী লীগের পতন হয়েছে কেন? আজকে এই জিনিসগুলো ধরে ধরে যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্লেষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উত্তরণ ঘটবে না, আপনি পিছিয়ে থাকবেন, এগুতে পারবেন না। আজকে বিশ্লেষণের প্রয়োজন এসে পড়েছে, আজকে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এগুলো বিশ্লেষণের প্রয়োজন এসে পড়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এসে পড়েছে। ডিজিটাল কানেক্টিভিটি না থাকায় সরাসরি সাধারণ মানুষের সাথে নেতার যে আত্মিক যোগাযোগ, তাতে একটা বিশাল দেওয়াল তৈরি ছিল এবং এই দেয়ালের কারণে নেতা আসলে তার দৃষ্টি কখনোই বাইরে যেত না। যখন আপনার নিজের কোনো প্ল্যাটফর্ম নেই তখন আপনার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা বা তথ্য গুজব রোখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 1.5 বছর আগে ক্ষমতা হারানোর পর এই অভাবটা আরো প্রকটভাবে ধরা পড়েছে। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু মানুষের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নয়, ডিজিটাল বাংলাদেশ মানে নেতার সাথে জনগণের সরাসরি ডিজিটাল সংযোগ। আমরা এখন ডাটা সায়েন্স আর এআই এর যুগে বাস করছি। ডাটা বলছে মানুষ কি চায়, তরুণ প্রজন্ম কি ভাবছে। আওয়ামী লীগের বড় একটি অংশ আজও অ্যানালগ যুগে গোয়েন্দা রিপোর্ট বা তৃণমূলের পকেট নেতাদের তথ্যের উপর নির্ভরশীল। কিন্তু ডিজিটাল যুগে মানুষের পালস থাকে কমেন্ট বক্সে, ট্রেন্ডিং হ্যাশট্যাগে এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্সে। ডিজিটাল কানেক্টিভিটি থাকলে বোঝা যেত তরুণরা কোন বিষয়ে ক্ষুব্ধ, কেন তারা ব্যবধান তৈরি করছে। অ্যানালগ লাইফস্টাইল ধারণ করে আপনি যখন ডিজিটাল জনগণের উপর শাসন বা রাজনীতি করতে চান তখন সেখানে একটা ডিসকানেক্ট তৈরি হয়। এই বিচ্ছিন্নতাই হয়তো 1.5 বছর আগে সেই রাজনৈতিক পট পরিবর্তনের অন্যতম কারণ ছিল। জনগণের সাথে ডিজিটাল আত্মার যোগাযোগ না থাকলে পালস বোঝা অসম্ভব। আজকে ভাবতে বড় অবাক লাগে, আওয়ামী লীগ দেশকে ডিজিটাল করেছে কিন্তু নিজেদেরকে ডিজিটাল করতে পেরেছে? পারেনি। উত্তর এক কথাই যদি বলি। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, বিএনপি বলুন কিংবা চরম সাম্প্রদায়িক শক্তি জামাতে ইসলামী বলুন, জামাতে ইসলামী এই জায়গায় বহু এগিয়ে। দাপ্তরিক কাজে অটোমেশন হয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আজও সেই পুরনো আমলের অ্যানালগ শৃঙ্খলে আটকে। ডিজিটাল মানসিকতা মানে স্বচ্ছতা, দ্রুত প্রতিক্রিয়া এবং ফিডব্যাক গ্রহণ করা। দলের ভেতরে তরুণ প্রজন্মের আইটি বিশেষজ্ঞদের জায়গা কোথায়? কেন আজও দলের নীতি নির্ধারণী পর্যায়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব ছেলেখেলা মনে করা হয়? ডিজিটাল খোলসের ভেতরে অ্যানালগ হৃৎপিণ্ড নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। 1.5 বছর ধরে যে দিশেহারা ভাব আমরা দেখছি তার মূলে রয়েছে এই আধুনিক বিশ্বের সাথে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা। শুধু ব্যর্থতার কথা বলবো না, উত্তরণের পথ ও আওয়ামী লীগের জন্য 2-1টা পরামর্শের কথাও বলবো বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই প্রাচীন দলটি দেশের প্রয়োজনে আজও প্রাসঙ্গিক, কিন্তু প্রাসঙ্গিক থাকতে হলে তাকে বিতর্ক করতে হবে। আওয়ামী লীগের জন্য আমাদের কিছু গঠনমূলক পরামর্শ। শীর্ষ নেতৃত্বের সরাসরি সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিশ্চিত করতে হবে, যেখানে তিনি সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেবেন, নিজের দর্শন শেয়ার করবেন। কেবল আইটি সেল নয়, একটি শক্তিশালী ডিজিটাল পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে হবে যারা এআই এবং ডাটা অ্যানালাইসিস ব্যবহার করে জনমত বিশ্লেষণ করবে। সাংগঠনিক চিঠিপত্র থেকে শুরু করে সদস্যপদ সংগ্রহ সবকিছুকে একটা সেন্ট্রাল ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে আসতে হবে। যারা ডিজিটাল ভাষা বোঝেন সেই জেনারেশন জেনজি বা মিলেনিয়ালদের দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আসতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মকে কেবল প্রচারের হাতিয়ার নয়, জনগণের অভিযোগ শোনার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। পরিশেষে এটুকুই বলবো, দেয়ালের লেখাগুলো পড়ার সময় এসেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে অ্যানালগ অন্ধকারে বসে থাকাটা বড়ই ট্রাজিক। 1.5 বছর পার হয়ে গেছে। দিশেহারা ভাব কাটিয়ে উঠতে হলে আওয়ামী লীগকে তার খোলস ভাঙতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে যদি দলটি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে তবেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। মনে রাখবেন, সময়ে কারো জন্য অপেক্ষা করে না, সেটা অ্যানালগ ঘড়ি হোক কিংবা ডিজিটাল স্মার্ট ওয়াচ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি পারবে তাদের এই ডিজিটাল অ্যানালগ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই